কখনো কি ভেবেছেন মাত্র একটি বক্তৃতা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিতে পারে? যে বক্তৃতা বহু মানুষকে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আজ শোনাব পৃথিবী বিখ্যাত সেই বক্তৃতা যা স্টিভ জবসের স্ট্যানফোর্ড স্পিচ নামে পরিচিত। স্টিভ জবস নামটা অনেকেরই অজানা, কিন্তু আপনার হাতে যদি একটি আইফোন থাকে অথবা ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ ব্যবহার করেন কিংবা পিক্সারের কোনো অ্যানিমেটেড সিনেমা দেখে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই তার কাজের ছোঁয়া পেয়েছেন। তিনি শুধু অ্যাপেল প্রতিষ্ঠা করেননি, বরং প্রযুক্তির দুনিয়াকে নতুন করে গড়ে তুলেছেন। তবে তার সাফল্যের গল্পটা সংগ্রাম, ব্যর্থতা আর এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। জীবনে আমরা অনেকেই ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই, কিন্তু স্টিভ জবস বারবার প্রমাণ করেছেন ব্যর্থতা আসলে সাফল্যের প্রস্তুতি। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, তার দৃষ্টিভঙ্গি আজও ফিন্যান্স, বিনিয়োগ ও উদ্ভাবনে অনুপ্রেরণা যোগায়। আমরা প্রায় শুনি বড় লাভ করতে হলে বড় ঝুঁকি নিতে হয়। স্টিভ জবস সেটাই বাস্তবে করে দেখিয়েছেন। তাহলে চলুন জেনে নিই কি সেই বক্তৃতা যা আপনার চিন্তাধারাই বদলে দিতে পারে। আরেকটি কথা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বক্তৃতা আপনার মনে এমন ছাপ রেখে যাবে যা আপনি সারা জীবন ভুলতে পারবেন না। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে সত্যি বলছি, আমার জন্য এটি এক বিশাল সম্মান। এই জায়গাটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি, এখানে আসা যেন এক স্বপ্নের মতো। কিন্তু সত্যি কথা বলতে, আমি নিজে কোনোদিন গ্র্যাজুয়েশন করিনি। আজ প্রথমবার আমি এই কলেজ গ্র্যাজুয়েশন সেরেমনিতে আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে পারব। আজ আপনাদের বলবো আমার জীবনের 3টি গল্প। না, খুব বেশি কিছু নয়, শুধু 3টি গল্প। প্রথম গল্পটা হলো বিন্দু সংযোগ। আমি যখন রিড কলেজে ভর্তি হয়েছিলাম, তখন মাত্র 6 মাসের মধ্যেই পড়াশোনা ছাড়তে হয়েছিল। কিন্তু তারপরও সেখানে প্রায় 18 মাস ঘুরে বেরিয়েছি, কারণ কিছু বিষয় যা আমার গভীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এখন হয়তো প্রশ্ন উঠতে পারে, কেন কলেজ ছেড়েছিলাম? এর উত্তর খুঁজতে গেলে গল্পটা আমার জন্মের আগেই শুরু হয়। আমার জন্মদাত্রী মা ছিলেন এক অবিবাহিত যুবতী গ্র্যাজুয়েট ছাত্রী। জন্মের আগেই তিনি সিদ্ধান্ত নেন আমাকে এমন কাউকে দত্তক দিতে যিনি কলেজ গ্র্যাজুয়েট। সবকিছু ঠিকঠাক ছিল, একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নিতে রাজি হন। কিন্তু শেষ মুহূর্তে তারা নিজেদের মন পরিবর্তন করেন, কারণ তারা একটি মেয়ে সন্তান চান। মধ্যরাতে আমার বর্তমান বাবা মা, যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের ফোন করে জানানো হয় আমাদের একটি আনএক্সপেক্ট পুত্র সন্তান হয়েছে, আপনি কি তাকে নিতে চান? আমার জন্মদাত্রী মা এই প্রশ্নটা করেছিলেন। আমার দত্তক বাবা মা তখনই হ্যাঁ বলেন। কিন্তু পরে আমার মা জানতে পারেন যারা আমাকে দত্তক নিচ্ছেন তারা কেউই কলেজ গ্র্যাজুয়েট নন। এমনকি আমার দত্তক বাবা হাই স্কুলও পাশ করেননি। এই কারণে তিনি চূড়ান্ত দত্তকের কাগজপত্রে সই করতে মানা করে দেন। কয়েক মাস পর আমার দত্তক বাবা মা প্রতিশ্রুতি দেন তারা আমাকে কলেজে পড়াবেন। এরপরই আমার জন্মদাত্রী মা সম্মতি দেন, আর এভাবেই আমার জীবন শুরু হয়। 17 বছর পর আমি কলেজে গেলাম, কিন্তু ভুলবশত আমি একটি খুবই ব্যয়বহুল কলেজ বেছে নিয়েছিলাম। স্ট্যানফোর্ডের মতো একটি কলেজ, যেখানে আমার সাধারণ শ্রমজীবী বাবা মা তাদের সব সঞ্চয় খরচ করে ফেলছিলেন। 6 মাস পর আমি বুঝতে পারলাম আমি জীবনে কি করতে চাই তার কোনো ধারণাও তখন ছিল না। আর কলেজ কিভাবে আমাকে জীবনে কিছু করতে সাহায্য করবে সেটাও বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় পড়াশোনায় উড়িয়ে দিচ্ছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম কলেজ ছেড়ে দেব। তখন আমার মনে হয়েছিল যা হবে দেখা যাবে। প্রথম দিকে ভয় ছিল, কিন্তু এখন যখন পেছন ফিরে দেখি, আমি বুঝতে পারি এটা ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কেন সেরা ছিল? কারণ কলেজ ছাড়ার পর আমি শুধু সেসব ক্লাসে অংশ নিতে শুরু করলাম যেগুলোতে আমার আসল আগ্রহ ছিল। যেগুলোর প্রতি একটুও আগ্রহ ছিল না সেগুলো আমি বাদ দিয়ে দিলাম, তবে এটা করা কঠিন ছিল। তখন আমার নিজের কোনো রুম ছিল না। আমি বন্ধুর রুমে মেঝেতে শুয়ে থাকতাম, কিন্তু তাতে আমার মনে কোনো আফসোস ছিল না, কারণ আমি জানতাম আমি যে পথ বেছে নিয়েছি তা আমাকে আমার সত্যিকারের পথে নিয়ে যাবে। কলেজ ড্রপ করার পর আমার দিনগুলো খুব সহজ ছিল না। কোকের বোতল কুড়িয়ে ফেরত দিয়ে 5 সেন্ট করে পেতাম, আমি এই কাজ করে খাওয়ার জোগাড় করতাম। প্রতি রবিবার 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম, কারণ সেখানে ভালো খাবার মিলত সেদিন। আর আমি সত্যিই সেটা উপভোগ করতাম। এখন আমি আপনাদের বলি কেন কলেজ ছেড়ে দেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। তখন রিড কলেজ ছিল ক্যালিগ্রাফি শেখার জন্য দেশের সেরা জায়গা। পুরো ক্যাম্পাসের প্রতিটি পোস্টার, প্রতিটি লেভেলে এত সুন্দর হাতের লেখায় ক্যালিগ্রাফি করা ছিল যে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যেহেতু আমি কলেজ থেকে ড্রপ আউট করেছিলাম, তাই নিয়মিত ক্লাস করার বাধ্যবাধকতা ছিল না।
আমি সিদ্ধান্ত নিলাম ক্যালিগ্রাফি ক্লাস করব। সেখানে আমি শিখেছিলাম সেরিফ আর সানসেরিফ টাইপ ফেস, অক্ষরগুলোর মধ্যে স্পেসিং কিভাবে ভিন্ন করে একটি টাইপোগ্রাফিকে সুন্দর করে তোলে। সেই সময় এই বিষয়গুলো আমাকে খুব আকৃষ্ট করেছিল। ক্যালিগ্রাফি এতটাই সুন্দর, ঐতিহাসিক এবং শিল্প সমৃদ্ধ ছিল যে সেটা বিজ্ঞানের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। কিন্তু তখন আমার ধারণাও ছিল না যে এগুলো জীবনের কোনো কাজে আসবে। 10 বছর পর যখন আমরা প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটার ডিজাইন করেছিলাম, সেই শিক্ষাগুলো কাজে লাগালাম। ম্যাকে আমরা সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন করলাম, আর এটি ছিল বিশ্বের প্রথম কম্পিউটার যেখানে এত সুন্দর টাইপোগ্রাফি ছিল। যদি রিড কলেজে ক্যালিগ্রাফি ক্লাস না করতাম, তাহলে ম্যাক কখনোই একাধিক টাইপ ফেস বা প্রপোর্শনালি স্পেসড ফন্ট পেত না। আর যেহেতু উইন্ডোজ ম্যাককে কপি করেছিল, তাই বলা যায় আজকের কম্পিউটারে এত সুন্দর টাইপোগ্রাফি আসার পিছনে এই ছোট্ট সিদ্ধান্তটাই বড় ভূমিকা রেখেছে। তখন ভবিষ্যতের দিকে তাকিয়ে এইসব বিন্দুগুলোকে জোড়া লাগানো একদমই অসম্ভব ছিল। কিন্তু 10 বছর পর যখন পেছন ফিরে দেখলাম, তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। সত্যি বলতে, আপনি কখনো ভবিষ্যতের দিকে তাকিয়ে বিন্দুগুলোকে সংযোগ করতে পারবেন না, সেটা শুধু পেছন ফিরে দেখলেই বোঝা যায়। তাই আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার জীবনে যা কিছু ঘটছে তা একদিন কোনো না কোনোভাবে কাজে লাগবেই। সেটা হয়তো এখন বোঝা কঠিন, কিন্তু ভবিষ্যতে আপনি স্পষ্ট দেখতে পারবেন। আপনাকে কারো না কারো ওপর বিশ্বাস রাখতে হবে, হতে পারে সেটা আপনার ভাগ্য, জীবন বা নিজের কর্ম। এই বিশ্বাসই আপনাকে সাহস দেবে আপনার হৃদয়ের কথা শোনার। যখন আপনি অন্যদের চেয়ে একটু আলাদা পথে হাঁটবেন, তখন সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আমার প্রথম গল্প থেকে আমি সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি, সেটা হলো জীবনে যা কিছু ঘটছে তা হয়তো এখনই বোঝা যাবে না, কিন্তু একদিন ঠিকই সেটা অর্থবহ হয়ে উঠবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। এবার আসছি আমার দ্বিতীয় গল্পে, ভালোবাসা ও হারানোর গল্প। তুমি কল্পনা করো, তোমার জীবনের সবচেয়ে ভালোবাসার কাজটা তুমি খুঁজে পেয়েছ, সেটার জন্য দিনরাত পরিশ্রম করছো, আর হঠাৎ একদিন সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমার ঠিক এটাই হয়েছিল। আমি খুবই ভাগ্যবান ছিলাম, কারণ খুব অল্প বয়সেই আমি আমার ভালোবাসার কাজটা খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে বাবা মার গ্যারেজে আমরা অ্যাপেলের কাজ শুরু করি। অসম্ভব পরিশ্রম করলাম। 10 বছরের মধ্যেই কোম্পানি মাত্র 2 জন থেকে 4,000 কর্মী এবং $2 বিলিয়ন ব্যবসায় পরিণত হল। তখন আমার বয়স 30। তার ঠিক 1 বছর আগেই ম্যাকিন্টোশ লঞ্চও করেছি। আর সেই সময়ই আমাকে অ্যাপেল থেকে বরখাস্ত করা হলো। হয়তো ভাবছেন, এটা কি করে সম্ভব? যে কোম্পানি আমি নিজে গড়ে তুললাম, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হলো। আসলে অ্যাপেল যখন বড় হতে থাকল, আমরা একজন স্মার্ট লোককে নিয়োগ করলাম, ভেবেছিলাম সে আমার সঙ্গে মিলে কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রথম কয়েক বছর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে মতের অমিল দেখা দিল। আমাদের বোর্ড অব ডিরেক্টররা তার দিকেই ঝুঁকে গেল, আর আমি বাদ পড়ে গেলাম। 30 বছর বয়সে আমি আমার নিজের তৈরি কোম্পানি থেকে বের হয়ে গেলাম। অ্যাপেল তখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু হঠাৎ করেই সব শেষ। যেন জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। কয়েক মাস আমি জানতামই না কি করব। এটা শুধু ব্যক্তিগত ব্যর্থতা ছিল না, পুরো দুনিয়ার সামনে হওয়া একটি বিশাল ধাক্কা ছিল। একসময় ভাবলাম সিলিকন ভ্যালি ছেড়ে চলে যাব, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি যেটা করতাম সেটা আমি এখনো ভালোবাসি। যা কিছু ভ্যালিতে ঘটেছিল তা আমার পেশার প্রতি আমার ভালোবাসাকে একটুও কমিয়ে দেয়নি। আর সেই ভালোবাসার কারণেই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ পেছন ফিরে দেখি অ্যাপেল থেকে বরখাস্ত হওয়াটা আমার জন্য ভালো ছিল। সফলতার ভার থেকে মুক্তি পেয়েছিলাম। মনে হয়েছিল আমি যেন আবার নতুন উদ্যোক্তা হিসেবে পথ চলা শুরু করেছি। ভয়, চাপ সবকিছু ঝেড়ে ফেলে আবার সেই শুরু করার রোমাঞ্চটা অনুভব করছিলাম। আমি নিজেকে হালকা মনে করতে শুরু করলাম, যেন সবকিছু আবার নতুন করে গড়ে তুলতে পারব। আর এই স্বাধীনতাই আমাকে জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়ের দিকে নিয়ে গেল। পরের 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করলাম, তারপর পিক্সার। সেই সময় পরিচয় হলো এক অসাধারণ নারীর সঙ্গে, যিনি পরে আমার জীবন সঙ্গী হলেন। পিক্সার তৈরি করল বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি, আর সেটাই পরে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও হয়ে উঠল। এরপর ঘটনা উল্লেখযোগ্য মোড় নিল, অ্যাপেল নেক্সটকে কিনে নিল। আর সেই সঙ্গে আমি আবার ফিরে এলাম অ্যাপেলে। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছি তা আজ অ্যাপেলের নবজাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। টয় স্টোরি দুনিয়া জয় করেছে, পিক্সার ইতিহাস গড়েছে, আর অ্যাপেল নতুন উচ্চতায় উঠছে। এখন আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যদি সেদিন আমাকে অ্যাপেল থেকে বের না করা হতো, তাহলে এসব কিছুই হয়তো ঘটত না। জীবনে মাঝে মাঝে এমন ধাক্কা আসে
যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তখন সেটা কতটা কঠিন তা আমরা বুঝতে পারি, কিন্তু পরে যখন সবকিছু একসঙ্গে জুড়ে যায় তখন উপলব্ধি করি এটাই আসলে আমাদের জন্য সঠিক পথ ছিল। এটা ছিল এক প্রকার তেতো ওষুধ, কিন্তু রোগীকে সুস্থ করতে সেই ওষুধেরই প্রয়োজন ছিল। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করে, যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কিন্তু এই ধাক্কা যেন আপনাকে বিশ্বাস হারাতে বাধ্য না করে। সত্যিকারের সন্তুষ্টি কেবল তখনই আসে যখন আপনি সেই কাজ করেন যা আপনি ভালোবাসেন। আর বড় কিছু করার একমাত্র উপায় হল আপনি এমন কিছু করুন যা আপনি সত্যিই পছন্দ করেন। যদি এখনও তা খুঁজে না পেয়ে থাকেন তাহলে খুঁজতে থাকুন, থেমে যাবেন না। কারণ হৃদয় সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেই অনুভব করবেন কখন আপনি সঠিক জিনিসটি খুঁজে পেয়েছেন। ভালোবাসার সম্পর্কের মতোই এই ভালোবাসাও সময়ের সঙ্গে আরও গভীর হবে, তাই খুঁজতে থাকুন, কখনো থেমে যাবেন না। আমার তৃতীয় গল্প হল মৃত্যু নিয়ে। আমি 17 বছর বয়সে একবার একটি উক্তি পড়েছিলাম, যদি প্রতিদিন আপনি এমনভাবে বাঁচেন যেন এটি আপনার জীবনের শেষ দিন, তবে একদিন এটি সত্যি প্রমাণিত হবে। এই কথাটি আমার উপর গভীর প্রভাব ফেলেছিল। তখন থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটি প্রশ্ন করি, যদি আজ আমার জীবনের শেষ দিন হয় তবে আমি কি সেই কাজ করতাম যা আমি আজ করতে যাচ্ছি। যদি অনেক দিন ধরে উত্তরটা না হয়, আমি বুঝে যাই আমার জীবনে কিছু বদলানোর সময় এসে গেছে। বাইরের দুনিয়ার প্রত্যাশা, অহংকার, ব্যর্থতার ভয়, এই সব কিছু এক মুহূর্তেই অর্থহীন হয়ে যায় যখন আপনি মৃত্যুর সামনে দাঁড়ান। আমি নিজেকে সবসময় একটি কথা মনে করিয়ে দিই, আমি একদিন মরতে যাচ্ছি। এটা মনে রাখার দারুণ একটি উপায় যা অপ্রয়োজনীয় ভয় থেকে মুক্ত করে। এই ভয়গুলোই আমাদের সাহস কেড়ে নেয়, আমাদের স্বপ্ন দেখা থেকে আটকায়। কিন্তু সত্যি বলতে হারানোর মতো কিছুই নেই। আমরা সবাই একদিন চলে যাব, তাই যা কিছু আমাদের থামিয়ে রাখছে, সমস্ত অহংকার, প্রত্যাশা, ব্যর্থতার ভয়, এসবের কোনো মূল্যই নেই। আপনি ইতিমধ্যেই নগ্ন, আপনার কাছে হারানোর কিছুই নেই। তাহলে কেন আপনার হৃদয়ের কথা শুনবেন না? প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30টায় স্ক্যান করে আমার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়ে। সত্যি বলতে তখন পর্যন্ত জানতামই না প্যানক্রিয়াস কি। ডাক্তার নিশ্চিতভাবে বলেন, এটা এমন এক ক্যান্সার যা সারানো সম্ভব নয়। আমার হাতে আর মাত্র 3 থেকে 6 মাস সময় আছে, বাড়ি ফিরে সবকিছু যেন গুছিয়ে নিই। চিকিৎসকের ভাষায় এর মানে হল, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। সন্তানদের যা কথা বলার, আগামী 10 বছরে যা করার ছিল তা শেষ করে ফেলুন। এর অর্থ হল একটি বোতাম তৈরি করো যাতে পরিবারের জন্য যতটা সম্ভব সহজ হয়। এর অর্থ বিদায় জানানো। সারাদিন অবসাদগ্রস্তের মধ্যে কাটানোর পর সন্ধ্যায় আমার বায়োপসি হয়। একটি এন্ডোস্কোপ গলা দিয়ে ঢুকিয়ে টিউমার থেকে কিছু কোষ বের করা হয়। আমি পুরোপুরি অচেতন ছিলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে বলেছিলেন, ডাক্তার যখন মাইক্রোস্কোপে কোষগুলো দেখছিলেন তারা কাঁদতে শুরু করেছিলেন, কারণ এটি প্যানক্রিয়াস ক্যান্সারের খুবই বিরল রূপ যা অস্ত্রোপচারের মাধ্যমে সারানো সম্ভব। আমি অস্ত্রোপচার করাই, আর সেটি সফলও হয়। সৌভাগ্যবশত আমি এখন পুরোপুরি সুস্থ। এর আগে আমি কখনো মৃত্যুর এত কাছাকাছি আসিনি, আর আশা করি অদূর ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আর পড়ব না। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে মৃত্যুই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু এটাও সত্যি যে কেউই মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও মরার জন্য প্রস্তুত নয়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে মৃত্যু আমাদের সকলেরই গন্তব্য। কেউ এর থেকে রেহাই পায়নি, এবং এটি যেমন হওয়া উচিত ছিল তেমনই। কারণ মৃত্যু সম্ভবত জীবনের একক সেরা আবিষ্কার। এটি জীবনের পরিবর্তনের এজেন্ট, নতুনের জন্য পথ তৈরি করতে পুরনোকে পরিষ্কার করে। আর এই মুহূর্তে আপনারা সবাই নতুন, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাদের মধ্যে থেকেই অনেকে পথ ছেড়ে চলে যাবে। জানি এটা কিছুটা নাটকীয় শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আমাদের জীবনের সময় খুব সীমিত, তাই অন্য কেউ আমাদের জন্য কি ভাবছে সেটা নিয়ে পড়ে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে নেই। অপ্রয়োজনীয় চিন্তাগুলো আমাদের আটকে রাখে, আমাদের ভেতরের শক্তিকে দমিয়ে ফেলে। অন্যের মতামতের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের হৃদয়ের কথা শোনার সাহস রাখুন। কারণ আপনার হৃদয় আর আত্মাই জানে আপনি আসলে কি হতে চান, বাকি সবকিছুই তুচ্ছ। শেষে আপনাদের একটি কথা বলতে চাই, স্টে হাংরি, স্টে ফুলিশ। স্টে হাংরি অর্থাৎ আপনার জীবনে কিছু করার তীব্র খিদে থাকা উচিত। আর স্টে ফুলিশ অর্থাৎ নিজের সম্পর্কে সবজান্তা ভাবনা নিয়ে শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকা। যদি আপনি মনে করেন যে আপনি সবকিছু জানেন, তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না। তাই সর্বদা ক্ষুধার্ত থাকুন আর বোকা থাকুন। ধন্যবাদ বন্ধুরা। বক্তৃতাটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে ছোটখাটো কিছু ভুল হলেও হতে পারে,
কিন্তু আশা করি মূল বার্তাটি আপনার কাছে ঠিক পৌঁছে গেছে। ভিডিওটি থেকে হয়তো আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এছাড়া কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।